দুনিয়ার সব মা বাবারাই তাদের সন্তানকে ভালোবাসে, কিন্তু হ্যারি ওয়ারমুট আর জিনি ওয়ারমুটের ক্ষেত্রে বিষয়টা ছিল একেবারেই উল্টো। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় যে নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত ছিল তারা যে ছোট্ট মাটিল্ডার প্রতি তাদের প্রায় কোনো মনোযোগ ছিল না। জন্মের পর থেকেই মাটিল্ডা বড় হতে থাকে অবহেলা আর একাকিত্বর মধ্যে, কিন্তু তারা জানতো না তাদের অবহেলিত সেই ছোট্ট মেয়েটির ভিতরে লুকিয়ে ছিল অসাধারণ এক শক্তি, যা একদিন তাদের জীবনের সবচেয়ে বড় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অস্ত্র হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 1996 সালের জনপ্রিয় ফ্যান্টাসি কমেডি মুভি মাটিল্ডা। জন্মের পর মাটিল্ডাকে যখন হাসপাতাল থেকে বাড়ি আনা হচ্ছিল, তখন তার মা বাবা তাকে গাড়ির পিছনের সিটে এমন ভাবে ফেলে রাখে যেন সে কোনো বাজারের ব্যাগ। আর বাড়ি ফেরার পর তারা ভুলেই যায় যে তাকে নামাতে হবে। একদিন খাবার নিয়ে খেলতে খেলতে স্পিনাচ দিয়ে মাটিল্ডা তার নাম লিখে ফেলে, অথচ তার মা সেটা খেয়ালই করে না, বরং সিঙ্কে বসিয়ে পানি চালু করে তাকে ভুলেই যায়। ছোটবেলা থেকেই মাটিল্ডাকে নিজের সবকিছু নিজেকেই সামলাতে হতো। মাটিল্ডার বয়স যখন মাত্র 2 বছর, তখনই সে নিজের যত্ন নিতে শিখে যায়। আর 3 বছর বয়সে সে নিজের জামা কাপড় পরা, চুল গোছানো সহ অনেক কাজ করতে পারত। এদিকে প্রতিদিন সকালে তার ভাই মাইকেল স্কুলে যেত, হারি বেরিয়ে যেত তার পুরনো গাড়ির ব্যবসায়, আর জিনি সে চলে যেত বিঙ্গো খেলতে। ফলে পুরো বাড়িতে মাটিল্ডা একাই থাকতো, কিন্তু একা থাকলেও সে কখনো অসহায় হয়ে পড়েনি। একদিন সবাই বেরিয়ে যাওয়ার পর মাটিল্ডা একাই রান্নাঘরে গিয়ে নিজেই ডিম, ময়দা আর অন্যান্য উপকরণ দিয়ে প্যানকেক বানায়। তারপর সুন্দর করে খাবার সাজিয়ে ম্যাগাজিন পড়তে পড়তে খেতে থাকে। 4 বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে সে বাড়ির সমস্ত ম্যাগাজিন পড়ে শেষ করে ফেলে, কিন্তু তার জ্ঞান পিপাসা তখনও মেটেনি। এক রাতে সাহস করে তার বাবার কাছে একটা বই চায়, কিন্তু তার বাবা তাকে অবাক হয়ে বলে, বই দিয়ে কি হবে, টিভি তো আছেই। বই থেকে যা শেখা যায় টিভি থেকে তার চেয়েও দ্রুত শেখা যায়। বাবার এই উত্তর শুনে মাটিল্ডা বুঝে যায় পরিবারের কাছ থেকে সে কোনো সাহায্য পাবে না, তাই নিজের যা দরকার সেটা তাকে নিজেই খুঁজে নিতে হবে। পরের দিন বাড়ির সবাই বেরিয়ে যেতেই মাটিল্ডা একাই রওনা দেয়। ছোট্ট একটা মেয়ে, কিন্তু কোনো ভয় ছাড়াই রাস্তা পার হয়ে পৌঁছে যায় সিটি লাইব্রেরিতে। সেখানে লাইব্রেরিয়ান মিসেস ফেলস তাকে দেখেই অবাক হয়ে যান। তিনি ভেবেছিলেন মাটিল্ডা হয়তো ছবিওয়ালা শিশুদের বই চাইবে, কিন্তু মাটিল্ডা আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে নিজেই সে তার বই বেছে নিতে পারবে। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা। প্রতিদিন তার মা বিঙ্গো খেলতে বের হলেই মাটিল্ডা লাইব্রেরিতে যেত এবং একটার পর একটা বই পড়তে পড়তে সে খুব দ্রুতই শিশুদের জন্য রাখা প্রায় সব বই শেষ করে ফেলে। একদিন বিষয়টা লক্ষ্য করে মিসেস ফেলস তাকে জানান যদি সে চায় তাহলে সে নিজের লাইব্রেরি কার্ড বানাতে পারে, ফলে প্রতিদিন এখানে না এসেও বই বাড়িতে নিয়ে যেতে পারবে। এই কথা শুনে মাটিল্ডা ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে নিজের ইচ্ছে মতো এখন বই পড়তে পারতো। আর বইগুলোও যেন তাকে একটা কথা বারবার মনে করিয়ে দেয়, তুমি একা নাও। একদিন হারি হঠাৎ মাটিল্ডার ঘরে ঢুকে দেখে চারিদিকে বই আর বই। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এত বই কোথা থেকে এসেছে? মাটিল্ডা শান্তভাবে জানায় এইসব বই লাইব্রেরি থেকে আনা। হারি তখন আরো অবাক হয়ে যায়, কারণ তার ধারণা ছিল মাটিল্ডা এখনো ছোট একটা বাচ্চা। কিন্তু কথা বলতে বলতেই সে জানতে পারে যে মাটিল্ডার বয়স ইতিমধ্যেই 6 বছরের বেশি হয়ে গিয়েছে এবং তার অনেক আগেই স্কুলে যাওয়া শুরু করার কথা ছিল। তাই মাটিল্ডা তার স্কুলে যাওয়ার ইচ্ছার কথা জানায়, কিন্তু হারি আর জিনি কেউই বিষয়টাকে গুরুত্ব দেয় না। বরং তার বাবা বলে মাটিল্ডা স্কুলে চলে গেলে বাড়িতে আসা গুরুত্বপূর্ণ পার্সেলগুলো রিসিভ করবে কে? নিজের ভবিষ্যৎ নিয়ে বাবা মায়ের এমন উদাসীনতা দেখে মাটিল্ডা খুবই কষ্ট পায় এবং নিজের ঘরে গিয়ে সে কান্না করতে থাকে। এর কিছুদিন পর হারি অনেকগুলো গাড়ি বিক্রি করে দারুণ খুশিতে বাড়ি ফিরে আসে এবং সে মিচেলকে ডেকে বলে এখন সময় এসেছে তাকে পারিবারিক ব্যবসা শেখানোর। তারপর সে একের পর এক গাড়ি কেনা বেচার হিসাব বলতে শুরু করে আর মিচেলকে লাভের অঙ্ক বের করতে বলে। মিচেল তখনও হিসাব করতে ব্যস্ত, কিন্তু হঠাৎ মাটিল্ডা বলে উঠে $10,225। ঘরে উপস্থিত এক মুহূর্তের জন্য সবাই অবাক হয়ে যায়। হিসেব মিলিয়ে দেখা যায় উত্তরটা একদম সঠিক, কিন্তু মেয়ের মেধার প্রশংসা করার বদলে হ্যারি উল্টো তার উপর চিটিং করার অভিযোগ তোলে। সে বিশ্বাসই করতে পারে না যে মাটিল্ডার মাথার ভিতরই এত বড় হিসাব করে ফেলেছে। এমনকি মাটিল্ডার এতে প্রতিবাদ করলে হ্যারি রেগে গিয়ে তার কান টেনে নিজের ঘরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ আগে হ্যারি বলেছিল যখন কোনো মানুষ খারাপ কাজ করে তখন তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। হ্যারি এই কথাটাকে অন্যভাবে বললেও মাটিল্ডা এটাকে অন্যভাবে নেয়। তার মনে হয় যদি বড়রা অন্যায় করলে শাস্তি পেতে পারে তাহলে তার বাবাও তার ব্যতিক্রম নয়। সেই দিন রাতেই মাটিল্ডা সিদ্ধান্ত নেয় এবার তার বাবাকে একটা শিক্ষা দেওয়ার সময় এসেছে। পরের দিন খুব ভোরে সে চুপি চুপি তার বাবা মায়ের ঘরে ঢুকে এবং সেখানে হ্যারির প্রিয় হেয়ার টনিক রাখা ছিল। মাটিল্ডা বোতল থেকে কিছু টনিক বের করে সেখানে তার বদলে কিছুটা জিনিয়ার প্যারক্সাইড হেয়ার ব্লিচ মিশিয়ে দেয়। কাজ শেষ করে সে আবার সবকিছু আগের মতো গুছিয়ে রেখে নিজের ঘরে ফিরে যায়। সকালে হ্যারি কিছুই বুঝতে পারে না। প্রতিদিনের মতো সে নিজের চুলে হেয়ার টনিক লাগায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে দিনের কাজ শুরু করার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু ব্রেকফাস্ট টেবিলে পৌঁছানোর পরই সবাই অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। মিচেলের মুখ হা হয়ে যায়, জিনিয়া চিৎকার করে উঠে আর মাটিল্ডা কষ্ট করেও নিজের হাসি চেপে রাখে। প্রথমে হ্যারি কিছুই বুঝতে পারে না, কিন্তু আয়নায় তাকানোর পরই সে হতবাক হয়ে যায়, কারণ তার কালো চুলের রং বদলে অদ্ভুত একটা উজ্জ্বল সোনালী সাদা রঙে পরিণত হয়েছে। আর এটা দেখে সে চিৎকার
চিৎকার করতে করতে মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে। তবে মাটিল্ডা তার প্রথম প্রতিশোধ সফল হতে দেখে সে ভীষণ খুশি হয়। কিছুদিন পর হ্যারি সিদ্ধান্ত নেয় মিচেলকে তার ব্যবসার আসল কৌশল শেখাবে। তাই সে মিচেল আর মাটিল্ডাকে নিয়ে সে নিজের গ্যারেজে যায়। সেখানে গিয়ে মাটিল্ডা বুঝতে পারে যে তার বাবার ব্যবসা কিভাবে পুরোটাই স্ক্যামের উপর দাঁড়িয়ে আছে। সে দেখায় কিভাবে ভাঙা বাম্পার সুপার গ্লু দিয়ে আটকে নতুনের মতো বানানো হয়, কিভাবে রিকল ট্রান্সমিশনের শব্দ লুকানোর জন্য কাঠের গুঁড়ো ব্যবহার করা হয়, এমনকি কিভাবে ইলেকট্রিক ড্রিল দিয়ে গাড়ির মাইলেজ কমিয়ে ক্রেতাদের ঠকানো হয়। এইসব দেখে মাটিল্ডা অবাক হয়ে যায়। সে তার বাবাকে বলে এসব তো ইলিগেল, কিন্তু হ্যারি গর্বের সঙ্গে জানায় সৎ থেকে কেউ ধনী হতে পারে না। এরপর মাটিল্ডা আরো কিছু বললে তার বাবা উল্টো তার উপর রেগে গিয়ে বলে আমি বুদ্ধিমান তুমি বোকা, আমি বড় তুমি ছোট, আমি ঠিক তুমি ভুল, তাই আর কোনো কথা বলবে না। বাবার এই অহংকার মাটিল্ডার রাগ আরো বাড়িয়ে দেয়। আর ঠিক তখনই তার মাথায় নতুন একটা বুদ্ধি আসে। সে চুপি চুপি তার বাবার টুপির ভিতরে সুপার গ্লু লাগিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই তার মা সেখানে চলে আসে এবং এসেই সে জানায় বিঙ্গোতে সে একটা বড় অঙ্কের টাকা জিতেছে। আর এই খুশিতে তারা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর হ্যারি এতটাই উত্তেজিত ছিল যে টুপির ব্যাপারটা সে খেয়ালই করে না এবং গ্লু লাগানো টুপি মাথায় দিয়েই সে রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে পৌঁছানোর পর সবাই নিচে টেবিলে বসে পড়ে। সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু যেই না জিনিয়া হ্যারিকে টুপিটা খুলে ফেলতে বলে অমনি হ্যারি একটা অদ্ভুত জবাব দেয় আমি এটা খুলতেই পারছি না। প্রথমে সবাই ভাবছিল হয়তো সে মজা করছে, কিন্তু হ্যারি যতই টুপিটা টান দেয় ততই আরো সেটা শক্ত হয়ে আটকে থাকে। শেষ পর্যন্ত জিনিয়াও টুপিটা টেনে খোলার চেষ্টা করে, কিন্তু এর ফলাফল হয় আরো ভয়াবহ। টুপি তো খুলেই না, উল্টো টুপির একাংশ ছিঁড়ে সে একটা টেবিলের উপরে গিয়ে পড়ে। আর এই দৃশ্যটা দেখে সবাই তাদের দিকে তাকিয়ে হাসতে শুরু করে, কিন্তু হ্যারি অপমান আর রাগে ফেটে পড়ে। আর মাটিল্ডা টেবিলের উল্টো পাশে বসে চুপচাপ নিজের প্রতিশোধ উপভোগ করতে থাকে। কিন্তু বাড়ি ফিরে হ্যারির মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে সবাইকে জানিয়ে দেয় এই বাড়িতে আজ থেকে তার কথাই চলবে। তারপর পুরো পরিবারকে টিভির সামনে বসিয়ে ডিনার খেতে বাধ্য করে। কিন্তু মাটিল্ডা আগের মতোই নিজের বই নিয়ে বসে থাকে। এটা দেখে হ্যারি আবার রেগে যায়। সে বলে তুমি কি এই ফ্যামিলির নিজেকে সদস্য মনে করো না? এই কথা শুনে মাটিল্ডা যেন মনে মনে বলতে থাকে তোমরাই তো এই ফ্যামিলির সদস্য, আমাকে মনে করো না। কিন্তু মাটিল্ডা কোনো কিছুই বলে না, সে চুপ থাকে। বলে তার বাবা এবার তার উপর ভীষণ খেপে যায় এবং সে মাটিল্ডার লাইব্রেরি থেকে আনা মোবি ডিকের বইটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলতে শুরু করে এবং তাকে জোর করে একটা বাজে টিভি শো দেখতে। এই মুহূর্তে তার ভিতরে জমে থাকা রাগ আর অপমান একসাথে বিস্ফোরিত হতে শুরু করে। সে রাগে টিভির দিকে তাকিয়ে থাকে আর হঠাৎই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পুরো টিভিটা বিস্ফোরিত হয়ে যায়। সারা ঘর ধোঁয়ায় ভরে উঠে। হ্যারি, জিনিয়া আর মিচেল এতে ভয় লাফিয়ে উঠে। কেউই বুঝতে পারে না এটা কি করে হলো, কিন্তু মাটিল্ডা বুঝতে পারে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, কোনো না কোনো ভাবে ঘটনাটা তার সাথেই জড়িত, যদিও সে তখনও বুঝতে পারেনি ঠিক কি ঘটেছিল। এই ঘটনার কিছুদিন পর হ্যারির গাড়ির ব্যবসায় এক অদ্ভুত অতিথি আসে। তিনি ছিলেন মিস ট্রান্সবুল, যিনি ক্র্যানচেম হল এলিমেন্টারি স্কুলের প্রিন্সিপাল। বিশাল দেহী, অত্যন্ত রাগী এবং ভয়ঙ্কর স্বভাবের এই নারী পুরো শহরের শিশুদের কাছে এক আতঙ্কের নাম ছিল। হ্যারি তার কাছে একটা গাড়ি বিক্রি করে এবং কথা বলতে বলতে হ্যারি জানতে পারে যে ট্রান্সবুল একটা স্কুল চালায় আর ওনার স্কুলে খারাপ বাচ্চাদের খুব স্ট্রিক্টলি গাইড করা হয়। আর এই কথা শুনে হ্যারি মাটিল্ডাকে ক্র্যানচেম হল পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপর মাটিল্ডা যখন এই খবর শুনতে পায় সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে বহুদিন ধরেই স্কুলে যেতে চেয়েছিল। এমনকি আনন্দে সে তার বাবাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে নতুন জীবনের আশায় মাটিল্ডা এই প্রথমবারের মতো স্কুলে যায়। প্রথমবার বলে সে খুবই খুশিতে ছিল, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকে থাকে না। স্কুলে পৌঁছাতেই সে বুঝতে পারে জায়গাটা মোটেও সাধারণ নয়। চারপাশে ভীতস্থিত বাচ্চারা যেন কারো ভয়ে আতঙ্কিত। ঠিক তখনই বেরিয়ে আসে সেই বিশাল দেহী আর ভয়ঙ্কর স্বভাবের সেই নারী মিস ট্রান্সবুল, যাকে দেখলেই বেশিরভাগ বাচ্চা ভয়ে সরে যায়। মাটিল্ডাও ভয়ে একটা দরজার পিছনে লুকিয়ে পড়ে, যেখানে আগে থেকেই লুকিয়ে ছিল ল্যাভেন্ডার নামের একটি মেয়ে। তার কাছ থেকে মাটিল্ডা জানতে পারে এই স্কুলের সবচেয়ে ভয়ানক মানুষ প্রিন্সিপাল ট্রান্সবুল, যে এক সময় অলিম্পিক হেমাত্র চ্যাম্পিয়ন ছিলেন আর এখন শিশুদের শাস্তি দেওয়াকেই নিজের সবচেয়ে প্রিয় কাজ মনে করে। ল্যাভেন্ডার আরও জানান ট্রান্সবুলের একটি বিশেষ শাস্তির ঘর আছে, যার নাম দ্য চৌকি, একটা ছোট অন্ধকার কাটা আর মরিচে ধরা ধাতুতে ভরা ভয়ঙ্কর এক বন্দিশালা, যেখানে ট্রান্সবুল অবাধ্য শিশুদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখে। মাটিল্ডা প্রথমে কতগুলো বিশ্বাসই করতে পারেনি, কিন্তু খুব শীঘ্রই তার নিজের চোখে ট্রান্সবুলের আসল রূপ দেখতে চলেছিল। একদিন প্লেগ্রাউন্ডে আনন্দা ট্রিপ নামের ছোট্ট একটি মেয়েকে ট্রান্সবুল তার সামনে ডেকে আনে এবং তার দুপাশে লম্বা পিকটেল থাকার কারণে ট্রান্সবুল খেপে যায়। তারপর সবার সামনে আমান্ডার চুল ধরে তাকে ঘোরাতে শুরু করে আর মুহূর্তের মধ্যে হ্যামার থ্রোর মতো করে তাকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। আর দেখে সমস্ত বাচ্চারা আতঙ্কে চিৎকার করে উঠে। তবে সৌভাগ্যবশত আমান্ডা বেঁচে যায়। কিন্তু সেই দিন মাটিল্ডা বুঝে যায় ল্যাভেন্ডার যা কিছু বলেছিল তার একটাও বাড়িয়ে বলা ছিল না। ট্রান্সবুল সত্যিই ভয়ঙ্কর।
তবে এই ভয়ঙ্কর জায়গাতেও একজন মানুষ এমন ছিল যাকে দেখেই মাটিল্ডার ভালো লেগে যায়। তিনি ছিলেন মিস জেনিফার হানি। স্কুলের অন্য শিক্ষকদের মতো তিনি রাগী বা কঠোর ছিলেন না, বরং শান্ত, ভদ্র আর অত্যন্ত স্নেহশীল একজন শিক্ষক ছিলেন। তার ক্লাসে ঢুকেই মাটিল্ডা এক স্বস্তি অনুভব করে। প্রথম দিন মিস হানি বাচ্চাদের পড়াশোনার মান বোঝানোর জন্য প্রশ্ন করতে শুরু করেন, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই উত্তর দিতে পারে না। কিন্তু মাটিল্ডা খুব সহজভাবে সঠিক উত্তর বলে দেয়। মিস হানি প্রথমে এতে অবাক হয়ে যান। তিনি খাতা হিসেবে মিলিয়ে দেখেন উত্তরটা একদম ঠিক। শুধু অঙ্কই নয়, কিছুক্ষণ পর তিনি মাটিল্ডার পড়াশোনার মান যাচাই করতে আরো প্রশ্ন করেন। তখন তিনি বুঝতে পারেন যে মাটিল্ডা এমন কিছু বই পড়েছে যেগুলোর নাম অনেক বড়রাই জানে না। মিস হানি যতই কথা বলতে থাকেন ততই বুঝতে পারেন যে মাটিল্ডা তার বয়সের তুলনায় অবিশ্বাস্য রকম মেধাবী। এই কারণে তিনি সিদ্ধান্ত নেন যে মাটিল্ডাকে সাধারণ ক্লাসে রাখা উচিত হবে না, কারণ সে আরো উঁচু ক্লাসে পড়ার যোগ্য। তাই তিনি সরাসরি প্রিন্সিপাল ট্রান্সবুলের অফিসে যান। কিন্তু ট্রান্সবুল পুরো বিষয়টাকে গুরুত্বই দেয় না, বরং সে মিস হানিকেই অপমান করতে শুরু করে। তার মতে সব বাচ্চারাই একই রকম বিরক্তিকর, কোনো বাচ্চা জিনিয়াস হতে পারে এটা সে বিশ্বাসই করতে চায় না। মিস হানি অনেক কষ্ট করেও ট্রান্সবুলকে রাজি করাতে পারেন না। তাই কয়েকদিন পর সে নিজেই ওয়ারমুডের পরিবারের বাড়িতে যান। তিনি ভেবেছিলেন মাটিল্ডার মা বাবা নিশ্চয়ই তাদের মেয়ের অসাধারণ মেধার সম্পর্কে জানতে পেয়ে খুশি হবেন, কিন্তু বাস্তবে এর ঠিক উল্টোটা ঘটে। হারি তখন টিভি দেখতে ব্যস্ত আর জিনি ব্যস্ত ছিল বিঙ্গো আর টাকার চিন্তায়। মিস হানি তাদের বোঝানোর চেষ্টা করেন যে মাটিল্ডা অসাধারণ মেধাবী, সে তার বয়সের তুলনায় অনেক এগিয়ে। কিন্তু হ্যারি এসব কথা শুনে হাসতে শুরু করে। তার মতে বই পড়ে কোনো লাভ নেই, টিভি দেখলেই সব শেখা যায়। জিনিও একই মতো। মিস হানি ধীরে ধীরে বুঝতে পারেন মাটিল্ডার আসল সমস্যা স্কুল নয়, সমস্যা তার নিজের পরিবার। একজন এত প্রতিভাবান মেয়ে এমন একটি পরিবারে বড় হচ্ছে যেখানে তার প্রতিভার কোনো মূল্যই নেই। সেই দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মিস হানির খুব খারাপ লাগে, আর মাটিল্ডাও বুঝতে পারে মিস হানি সত্যি তার ভালো চান। আর এখান থেকে তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। এদিকে স্কুলে অন্য আর একটা ঘটনা ঘটতে চলেছিল। একদিন প্রিন্সিপাল ট্রান্সবুল জানতে পারে তার ব্যক্তিগত চকলেট কেকের একটা অংশ কেউ খেয়ে ফেলেছে, আর দোষ পড়ে ব্রুস ব্রকটটার নামের এক ছেলের উপর। পরের দিন ট্রান্সবুল পুরো স্কুলকে অ্যাসেম্বলি হলে জড়ো করে। এরপর সমস্ত বাচ্চাদের সামনে ব্রুসকে স্টেজে ডাকা হয়। প্রথমে সবাই ভাবে হয়তো তাকে বকা দেওয়া হবে, কিন্তু ট্রান্সবুলের মাথায় ছিল আরো ভয়ঙ্কর শাস্তি। কিছুক্ষণের মধ্যেই বিশাল একটা চকলেট কেক আনা হয়। কেকটা এত বড় ছিল যে একা একজন মানুষের পক্ষে শেষ করা প্রায় অসম্ভব। কিন্তু ট্রান্সবুল ঘোষণা করে যেহেতু ব্রুস কেক খেতে ভালোবাসে, তাই আজ তাকে এই পুরো কেকটা খেয়েই শেষ করতে হবে। এরপর সবার সামনে ব্রুসকে জোর করে কেকটা খাওয়ানো শুরু হয়। প্রথম দিকে সে বেশ দ্রুত খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তার গতি কমে যায়। তার পেট ভরে সে প্রায় হাল ছেড়ে দেওয়ার অবস্থায় পৌঁছে যায়। কিন্তু ঠিক তখনই মাটিল্ডা উঠে দাঁড়িয়ে সে ব্রুসকে উৎসাহ দিতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো হলরুম একসাথে চিৎকার করতে থাকে, গো ব্রুস গো। শত শত বাচ্চার উৎসাহে ব্রুস এক নতুন শক্তি পায় এবং আবার উঠে দাঁড়িয়ে খাওয়া শুরু করে এবং অসম্ভবকে সম্ভব করে পুরো বিশাল চকলেট কেকটাকে খেয়ে শেষ করে ফেলে। আর এ দেখে মুহূর্তের মধ্যে পুরো হলঘর করতালিতে ফেটে পড়ে। কিন্তু ট্রান্সবুল এতে প্রায় রাগে পাগল হয়ে যায়। সে ব্রুসের মাথায় প্লেটটাকেই ভেঙে ফেলে এবং করুণ ক্ষোভে ফসতে থাকে। কিন্তু ততক্ষণে ব্রুস পুরো স্কুলে এক ধরনের হিরো হয়ে যায়। আর মাটিল্ডা বুঝতে পারে যে একসাথে দাঁড়ালে ট্রান্সবুলের মতো মানুষকেও হারানো সম্ভব। এই ঘটনার কিছুদিন পর মাটিল্ডার জীবনে আরো বড় ঘটনা ঘটতে শুরু করে। অন্যদিকে হ্যারির প্রতারণার গাড়ির ব্যবসা নিয়ে এফবিআই অনেকদিন ধরেই তদন্ত করছিল। তাই দুইজন এফবিআই এজেন্ট প্রায় তাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে নজরদারি করত। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাটিল্ডা তাদের লক্ষ্য করে। অন্য কেউ বিষয়টা না বুঝতে পারলেও সে দ্রুত বুঝে যায় লোকগুলো সাধারণ মানুষ নয়। তাই সে বাড়ি গিয়ে তার বাবাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু হ্যারি যথারীতি তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং সে মনে করে লোকগুলো হয়তো কোনো সেলসম্যান। ফলে মাটিল্ডা আর কিছুই বলতে পারে না। অন্যদিকে স্কুলে ল্যাভেন্ডারের সঙ্গে তার বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। একদিন ল্যাভেন্ডার মাঠে একটি নিউট খুঁজে পায়, আর এই ছোট্ট প্রাণীটাকে দেখে তার মাথায় সঙ্গে সঙ্গে একটা দুষ্ট বুদ্ধি আসে। অন্যদিকে ট্রান্সবুল তখনও হ্যারির উপর ক্ষুদ্র হয়েছিল, কারণ হ্যারি যে গাড়িটা তাকে বিক্রি করেছিল সেটা নানা সমস্যায় ভরা ছিল। ফলে মাটিল্ডাকে দেখা মাত্রই তার রাগ আরো বেড়ে যায় এবং কোনো বড় কারণ ছাড়াই সে মাটিল্ডাকে ধরে তার চৌকিতে বন্দি করে রাখে। অন্ধকার সংকীর্ণ আর ভয়ঙ্কর সেই জায়গায় কিছু সময় কাটাতে বাধ্য হয় মাটিল্ডা। এরই মধ্যে মিস হানি আমান্ডারের চুল ঠিক করে দিচ্ছিলেন, কারণ প্রিন্সিপাল আজ ওনার ক্লাসে আসতে চলেছিল। তখনই ল্যাভেন্ডার চুপিসারে টিকটিকিটা প্রিন্সিপালের জলের জগে ফেলে দেয়। কিছুক্ষণ পর প্রিন্সিপাল ক্লাসে এসে তাদেরকে বোঝান স্কুল তো সেটাই ভালো যেখানে একটাও বাচ্চা থাকে না। এরই মধ্যে মিস হানি যখন জানতে পারে যে মাটিল্ডা চৌকিতে আছে, সে তৎক্ষণাৎ চৌকি থেকে বের করে তাকে ক্লাসে নিয়ে আসেন। কিছুক্ষণ পর ট্রান্সবুল ক্লাসে বসে যখন পানি খেতে যায়, ঠিক তখনই সে গ্লাসের দিকে তাকাতেই হঠাৎ নিউটটাকে দেখতে পায় এবং মুহূর্তের মধ্যে সে আতঙ্কে চিৎকার করে ওঠে। এ দেখে পুরো ক্লাস এসে ফেলে, কিন্তু ট্রান্সবুল হাসির কারণ জানতে না পেয়ে প্রচন্ড রেগে যায় আর অস্বাভাবিক ভাবেই সে দোষ চাপায়
মাটিল্ডার উপর। মাটিল্ডা বারবার বলার চেষ্টা করে সে কিছুই করেনি, কিন্তু ট্রান্সবুল কিছুই শুনতে চায় না। সে সবার সামনে মাটিল্ডাকে অপমান করতে শুরু করে। আর এই অন্যায় অবিচার দেখে মাটিল্ডার ভিতর ভীষণ রাগ জেগে ওঠে। আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মাটিল্ডা এক দৃষ্টিতে জলের গ্লাসটার দিকে তাকিয়ে থাকে, পরের মুহূর্তেই গ্লাসটা উড়ে গিয়ে প্রিন্সিপালের গায়ে আছড়ে পড়ে। এতে প্রিন্সিপাল ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, আর তাকে দেখে পুরো গ্লাস আনন্দে ফেটে পড়ে। ঘটনার পর মিস হানি এবং মাটিল্ডা দুজনেই বিস্মিত হয়ে যায়, কারণ এবার এটা পরিষ্কার টিভি বিস্ফোরণের ঘটনা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। মাটিল্ডা সত্যি অদ্ভুত এক শক্তির অধিকারী। ক্লাস শেষ হয়ে যাবার পর মাটিল্ডা মিস হানিকে জানায় যে গ্লাসটা সেই সরিয়েছিল। প্রথমে মিস হানি বিষয়টা বিশ্বাসই করতে পারছিল না। তখন মাটিল্ডা আবার কিছু একটা সরানোর চেষ্টা করে, কিন্তু এবার কিছুই হয় না। মনে হচ্ছিল তার শক্তি যেন হঠাৎই হারিয়ে গিয়েছে। এরপর মিস হানি মাটিল্ডাকে নিজের বাড়িতে নিয়ে যান, কিন্তু সেখানে গিয়ে মাটিল্ডা অবাক হয়ে যায়। স্কুলের একজন শিক্ষিকা হলেও মিস হানি অত্যন্ত ছোট, ভাঙাচুরা এবং প্রায় খালি একটা কটেজে থাকতেন। ঘরের ভিতরে তেমন কোনো বসবার পাত্র ছিল না, সবকিছুই ছিল অবিশ্বাস্য রকম সাধারণ। মাটিল্ডা বুঝতেই পারে না যে একজন শিক্ষক এত কষ্ট করে কেন জীবনযাপন করছেন। চা খেতে খেতে মিস হানি ধীরে ধীরে নিজের জীবনের গল্প বলতে শুরু করেন। আর সেই গল্প শুনে মাটিল্ডা বুঝতে পারে মিস হানির জীবনের সঙ্গে ট্রান্সবুলের সম্পর্ক শুধু প্রিন্সিপাল আর টিচারের নয়, বরং তার চেয়ে অনেক গভীর এবং অন্ধকার। মিস হানি এবার জানায় তার বাবা ম্যাগনাস হানি ছিলেন একজন ধনী ও সম্মানিত ডাক্তার, আর ছোটবেলায় সে বিশাল এক বাড়িতে বড় হয়েছিল। কিন্তু তার বয়স যখন মাত্র 2 বছর তখন তার মা মারা যান। আর মেয়েকে দেখাশোনা করার জন্য ম্যাগনাস তার স্ত্রীর সৎ বোনকে বাড়িতে নিয়ে আসেন, আর সে মহিলাই ছিল আগাথা ট্রান্সবুল। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে ট্রান্সবুল পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এরপর একদিন হঠাৎ ম্যাগনাস রহস্যজনকভাবে মারা যান। অফিসিয়ালি সেটাকে আত্মহত্যা বলা হয়েছিল, কিন্তু মিস হানি কখনোই সেটা বিশ্বাস করেনি, কারণ তার দৃঢ় ধারণা ছিল যে ট্রান্সবুল কোনো না কোনো ভাবে তার বাবার মৃত্যুর সঙ্গে জড়িত। আর ম্যাগনাস মারা যাবার পর ট্রান্সবুল পুরো সম্পত্তি নিজের দখলে নিয়ে নেয়। আর শুধু তাই নয়, ছোট্ট মিস হানিকে বছরের পর বছর অত্যাচার করে বড় করে, এমনকি বড় হবার পর শিক্ষকতা করে যে বেতন পেত সেটাও ট্রান্সবুল কেড়ে নিত। শেষ পর্যন্ত সে অনেক কষ্টে ট্রান্সবুলের বাড়ি থেকে বেরিয়ে এসে সেই ছোট্ট কটেজে থাকতে শুরু করে। এই কথা শুনে মাটিল্ডার ভিতরে প্রচন্ড রাগ জন্মায়। তার কাছে এটা পরিষ্কার হয়ে যায় ট্রান্সবুল শুধু স্কুলের বাচ্চাদের নয়, মিস হানিরও জীবন নষ্ট করেছে। কিছুদিন পর মিস হানি মাটিল্ডাকে নিয়ে তার পুরনো বাড়ির কাছে যায়, আর সেখানে দাঁড়িয়ে সে দূর থেকে নিজের শৈশবের বাড়িটার দিকে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ তারা দেখতে পায় যে ট্রান্সবুল কোথাও বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর যেই না সে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, অমনি মাটিল্ডা আর মিস হানি তার বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে প্রতিটি ঘরের সঙ্গে জড়িত ছিল মিস হানির শৈশবের স্মৃতি। কিছুক্ষণ পর তার বাবার দেওয়া পুরনো চকলেট বক্স খুঁজে পায় এবং বক্সটা হাতে নিয়ে তার ছোটবেলার কথা মনে পড়ে। এরপর তারা উপরে গিয়ে মিস হানির পুরনো ঘর খুঁজে বের করে। সেখানে হানি তার বাবার একটা ছবি দেখতে পায়। এইসব দেখে মাটিল্ডার মনে সন্দেহ আরো গভীর হয়। সে বিশ্বাস করতে শুরু করে যে ট্রান্সবুল সত্যি ম্যাগনাসের মৃত্যুর পিছনে ছিল। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি হঠাৎ বদলে যায়। মাঝপথে ট্রান্সবুলের গাড়ি নষ্ট হয়, সে বাড়ি ফিরে আসে। আর মাটিল্ডা আর মিস হানি তখনও বাড়ির ভিতরেই ছিল এবং দূর থেকে ট্রান্সবুলের গলা শুনে দুজনেরই বুক কেঁপে ওঠে। নিচে দাঁড়িয়ে ট্রান্সবুল ফোনে হ্যারি ওয়ারমুডকে গালাগালি করতে থাকে, কারণ হ্যারি তাকে সেই খারাপ গাড়িটা বিক্রি করেছিল। কথা বলতে বলতে হঠাৎ তার চোখে পড়ে চকলেট বক্সের উপর। বক্সটা নিজের আগের জায়গা থেকে একটু সরে ছিল। তা দেখে মুহূর্তের মধ্যেই সে বুঝে যায় বাড়ির ভিতরে নিশ্চয়ই কেউ ঢুকেছে। এদিকে মিস হানি আর মাটিল্ডা ভয়ে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। মিস হানি তাই ফিসফিস করে মাটিল্ডাকে বলে রান্নাঘরের পাশে একটা দরজা আছে, সেখান দিয়ে পালানো যেতে পারে। তাই মাটিল্ডা ধীরে ধীরে সেদিকে এগোতে থাকে। অন্যদিকে ট্রান্সবুলও বাড়ির প্রতিটা ঘর খুঁজতে শুরু করে, আর পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে। এক সময় মাটিল্ডা রান্নাঘরে পৌঁছে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা লক থাকে। অন্যদিকে ট্রান্সবুল ধীরে ধীরে ঠিক সেই দিকেই এগিয়ে আসছিল। মাটিল্ডা বুঝতে পারে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে ধরা পড়বে, তাই সে দ্রুত একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ট্রান্সবুল রান্নাঘরে ঢুকে চারদিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে প্রায় মাটিল্ডার সামনে চলে আসে। দূর থেকে দেখে মনে হচ্ছিল এবার হয়তো সব শেষ, কিন্তু শেষ মুহূর্তে মাটিল্ডা এমন ভাবে নিজেকে আড়াল করে যে ট্রান্সবুল তাকে দেখতেই পায় না। এদিকে মিস হানি ইচ্ছে করে অন্যদিকে শব্দ করতে শুরু করে। সেই শব্দ শুনে ট্রান্সবুল সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে যায়, আর এই সুযোগে মাটিল্ডা আবার লুকোনোর জায়গা বদলে ফেলে। পুরো বাড়িটা যেন এক ভয়ঙ্কর লুকোচুরি খেলায় পরিণত হয়। শেষ পর্যন্ত মিস হানি আর মাটিল্ডা বেসমেন্টের দিকে পৌঁছে যায়, কিন্তু সেখানে তাদের সামনে এক নতুন সমস্যা দেখা দেয়। বেসমেন্টেরও দরজা বন্ধ ছিল, আর পেছন থেকে ট্রান্সবুল দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। দুজনেই বুঝতে পারে আর কোনো পথ নেই। ঠিক শেষ মুহূর্তে তারা একটা ছোট জানালা দেখতে পায়, আর কষ্ট করে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে আর কয়েক সেকেন্ড দেরি হলেই তারা ট্রান্সবুলের হাতে ধরা পড়তো। সেই দিন প্রাণ নিয়ে পালাতে পারলেও মাটিল্ডার মাথা থেকে ট্রান্সবুলের কথা বের হয় না। সে বুঝতে পারে এই নিষ্ঠুর মহিলাকে হারাতে হলে শুধু সাহসী যথেষ্ট নয়, নিজের অদ্ভুত শক্তিকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। কিন্তু সেই শক্তি তখনও তার
তার পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় এবার থেকে সে নিয়মিত অনুশীলন করবে এবং নিজের ঘরে বসে মাটিল্ডা বিভিন্ন জিনিসের উপর মনোযোগ দিতে শুরু করে। প্রথমে ছোট ছোট জিনিস, তারপর ধীরে ধীরে বড় জিনিস সে লক্ষ্য করে। যখন তার ভিতরে প্রবল আবেগ আর রাগ তৈরি হয় তখন তার শক্তি অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। দিনের পর দিন অনুশীলন করতে করতে সে বই, খেলনা, কাঠ, পেন্সিল সহ নানা জিনিস না ছুঁয়েই নাড়াতে শেখে। সময়ের সঙ্গে সঙ্গে তার নিয়ন্ত্রণ আরো নিখুঁত হয়ে যায়। এখন আর শুধু রাগের সময় নয়, ইচ্ছে করলেই সে নিজের শক্তি ব্যবহার করতে পারে। এদিকে FBI এজেন্ট এখনো হ্যারির উপর নজরদারি চালিয়ে যাচ্ছিল। একদিন মাটিল্ডা জানালা দিয়ে দেখতে পায় তারা হ্যারি চুরি করা গাড়ির পার্টসের ছবি ও ভিডিও সংগ্রহ করছিল। তাছাড়া তাদের কাছে ইতিমধ্যেই অনেক প্রমাণ জমা হয়ে গিয়েছিল। মাটিল্ডা এটা বুঝতে পারে যদি এই প্রমাণ FBI এর হাতে থাকে তাহলে তার বাবা যে কোনো সময় ধরা পড়তে পারে। যদিও হ্যারি ভালো মানুষ ছিল না, তবুও সে নিজের পরিবারকে বিপদে পড়তে দেখতে চায়নি, তাই সে তার অলৌকিক শক্তি কাজে লাগিয়ে FBI এজেন্টদের বিরক্ত করতে শুরু করে। তাদের জিনিসপত্র বারবার এদিক ওদিক সরিয়ে দেয়, ফলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। আর সুযোগ বুঝে মাটিল্ডা তাদের সংগ্রহিত গুরুত্বপূর্ণ প্রমাণগুলো হাতিয়ে নেয়। এরপর তার মাথায় আরো একটা বড় পরিকল্পনা আসে। সে সিদ্ধান্ত নেয় ট্রান্সবুলকে এমন ভাবে ভয় দেখাবে যাতে সে আর কখনো মিস হানির জীবন নষ্ট করতে না পারে। এক রাতে মাটিল্ডা চুপি চুপি ট্রান্সবুলের বাড়ির কাছে যায়। সেদিন ট্রান্সবুল বাড়িতে একাই ছিল। মাটিল্ডা জানতো মিস হানির শৈশবের দুটো সবচেয়ে প্রিয় জিনিস এখনো ওই বাড়িতেই রয়েছে। একটি ছিল তার প্রিয় ডল, আরেকটি ছিল বাবার দেওয়া চকলেট বক্স। প্রথমে মাটিল্ডা তার অলৌকিক শক্তি ব্যবহার করে ঘরের ভিতর থেকে ডলটা বের করে আনে। এরপর চকলেট বক্সটাও উদ্ধার করে, কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। ট্রান্সবুল তখন নিচে বসে চা খাচ্ছিল। হঠাৎ সে অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করে। ঘড়ির কাঁটা নিজের থেকেই ঘুরতে থাকে, চেয়ার নিজের থেকেই সরে যায়, ঘরের আলো বারবার জ্বলতে নিভতে শুরু করে, জানালাগুলো হঠাৎ খুলে যায়, বাইরের বাতাস ঘরের ভিতরে ঢুকে পুরো পরিবেশকে ভৌতিক করে তুলে। প্রথমে ট্রান্সবুল নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এই সবকিছুই কাকতালীয়, কিন্তু ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকে। এরপর হঠাৎ দেওয়ালে ঝুলতে থাকা ম্যাগনাস হানির ছবিটা নড়তে শুরু করে, তারপর সেটা বাতাসে ভেসে ওঠে। ট্রান্সবুলের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। ট্রান্সবুল এতে ভয়ে প্রায় পাগল হয়ে যায়। সে বিশ্বাস করতে শুরু করে যে সত্যি ম্যাগনাসের আত্মা ফিরে এসেছে, আর সেই আত্মা এখন বিচার করতে এসেছে। হঠাৎ পুরো ঘর আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, জিনিসপত্র বাতাসে উঠতে থাকে আর ম্যাগনাসের ছবিটা যেন তার দিকে এগিয়ে আসে। শেষ পর্যন্ত ট্রান্সবুল আর সহ্য করতে পারে না এবং চিৎকার করতে করতে সে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এরপর যেই না গাড়ি করে সে পালাতে যাবে, অমনি সে একটা রিবন পায়। আসলে রিবনটা মাটিল্ডারই ছিল। যখন সে ডলটা নিয়ে আসতে থাকে তখনই সেটা গাছের ডালে আটকে যায়, আর এতে ট্রান্সবুলের ধারণা একদম বদলে যায়। পরের দিন মাটিল্ডা মিস হানির কাছে এসে ডল আর চকলেট বক্স দুটোই ফিরিয়ে দেয়। নিজের শৈশবের হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়ে মিস হানি আবেগে আপ্লুত হয়ে পড়েন। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই ট্রান্সবুল আবার স্কুলে হাজির হয়, আর তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে আগের চেয়েও বেশি রাগান্তিক। পরের দিন স্কুলে পৌঁছেই ট্রান্সবুল সরাসরি মিস হানির ক্লাসে ঢুকে পড়ে। তার চেহারা দেখে বোঝাই যাচ্ছিল আগের রাতের ঘটনার পর সে ভীষণ রেগে আছে। ক্লাসে ঢুকেই সে সবাইকে দাঁড় করিয়ে দেয়, তারপর বলে গত রাতে তার বাড়িতে যে ঢুকেছিল সে একটি লাল রিবন পরেছিল। এখন সে জানতে চায় রিবনটা কার। পরিস্থিতি মুহূর্তের মধ্যে বিপজ্জনক হয়ে ওঠে, কিন্তু ঠিক তখনই ল্যাভেন্ডার এবং ক্লাসের অন্য মেয়েরা মাটিল্ডার পাশে দাঁড়ায়। একজন একজন করে সবাই নিজের রিবন খুলে দেখাতে শুরু করে, ফলে ট্রান্সবুল আর বুঝতে পারে না যে আসল রিবনটা কার ছিল। এরপর ট্রান্সবুলের নজর গিয়ে পড়ে মিস হানির উপর এবং সে আবারও তাকে অপমান করতে শুরু করে। কিন্তু এবার মাটিল্ডা আর চুপ থাকার সিদ্ধান্ত নেয় না। সে বুঝতে পারে আজই সবকিছু শেষ করার সময়। ট্রান্সবুল যখন পুরো ক্লাসের সামনে মিস হানির উপর চিৎকার করছিল তখন মাটিল্ডা চুপচাপ নিজের শক্তি ব্যবহার করতে শুরু করে, আর হঠাৎ করেই ক্লাসরুমের চক সেটা নিজের থেকেই নড়তে নড়তে ব্ল্যাকবোর্ডে লিখতে শুরু করে। প্রথমে ট্রান্সবুল বিশ্বাসই করতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়। চক দিয়ে লেখা হতে থাকে আগাথা, আমি ম্যাগনাস, আর এতে ট্রান্সবুলের মুখের রং বদলে যায়। এরপর আরো দেখা যায় ম্যাগনাসের সম্পত্তি মিস হানির কাছে ফিরিয়ে দিতে হবে এবং তার উপর করা অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। ট্রান্সবুল এতে আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে সত্যি হয়তো ম্যাগনাস হানির আত্মা তার সামনে ফিরে এসেছে। ঠিক তখনই মাটিল্ডা তার শক্তি দিয়ে একটা ডাস্টার উড়িয়ে দেয়, আর সেটা সোজা গিয়ে ট্রান্সবুলের কপালে আঘাত করে। এই ঘটনার পর ট্রান্সবুল পুরোপুরি ভেঙে পড়ে। সে ভয়ে চিৎকার করতে করতে ক্লাসরুম থেকে পালিয়ে যায়। স্কুলের মাঠ পেরিয়ে সে এমন ভাবে দৌড়াতে থাকে যেন আর কখনো ফিরে আসবে না। আর সত্যি তারপর আর কখনো ট্রান্সবুলকে ক্রাঞ্চেম হলে দেখা যায় না। ট্রান্সবুল চলে যাওয়ার পর অবশেষে মিস হানি তার বাড়ি আর সম্পত্তি ফিরে পান। বহু বছরের অত্যাচারের পর প্রথমবারের মতো তিনি স্বাধীন জীবন শুরু করতে পারেন। এমনকি পরে তিনি ক্র্যানচেম হল স্কুলের নতুন প্রিন্সিপাল হন, আর এখন স্কুলের পরিবেশও পুরোপুরি বদলে যায়। কিন্তু মাটিল্ডার জীবনে তখনও শেষ বড় একটা ঘটনা বাকি ছিল। একদিন FBI অবশেষে হ্যারি ওয়ারমোটের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে ফেলে। হ্যারি বুঝতে পারে এবার আর বাঁচার উপায় নেই, তাই দ্রুত সে পুরো পরিবারকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাটিল্ডা এই
খবরটা শুনে ভেঙে পড়ে, কারণ সে জানতো যদি সে পরিবারের সঙ্গে চলে যায় তাহলে মিস হানির থেকে চিরদিনের জন্য আলাদা হতে হবে। ঠিক তখনই সে সাহস করে একটা কথা বলে, সে জানায় মিস হানির সঙ্গেই সে থাকতে চায়। আর অবিশ্বাস্যভাবে হ্যারি আর জিনি এতে আপত্তি করে না, তারা তাড়াহুড়ো করে কিছু কাগজে সই করে দেয়, যার মাধ্যমে মিস হানি আইনতভাবে মাটিল্ডার অভিভাবক হয়ে যান। আর কয়েক মুহূর্ত পর ওয়ামুটের পরিবার সেখান থেকে চলে যান। মাটিল্ডা খুবই খুশি থাকে, কারণ সে এমন একজন মানুষের সঙ্গে থাকতে চলেছে যে তাকে সত্যি ভালোবাসে, যে তার মেধাকে মূল্য দেয়, তাকে বোঝে। এরপর মাটিল্ডা মিস হানির সঙ্গে তার নতুন বাড়িতে থাকতে শুরু করে। আর এভাবেই শেষ হয় 1996 সালের বিখ্যাত মাস্টারপিস মুভি মাটিল্ডা।